ঠিক আছে, ডায়েরিটা হারিয়ে গেছিল মেনে নিলাম। তবে আমার জানা মতে রুশান ভাইয়ের বাড়ির সবাই তো কম বেশি জানতো যে বর্দি ভাইয়ের কী হয়েছে, কোথায় তিনি। একবারও কেউ রুশান ভাইকে বলেনি ব্যাপারটা। এটা কি আদৌ মেনে নেওয়ার মতো? তুর্য অবাক হয় না, সে জানে ও বাড়িতে সবাই রহস্য নিয়ে খেলতেই পারদর্শী। তুর্য খুব ধীরে বলে, আর অনেক কিছু মেনে নেওয়ার মতো নয়। বড় দাদা তার সমগ্র জীবন শুধু প্রকৃতির অপেক্ষায় কাটিয়েছেন, এখনো বিয়ে অবধি করেননি তিনি। সাত্তকীর কণ্ঠ থেকে শব্দ হারিয়ে যায়। তিনি যেন চরম এক ধাক্কা খেলেন। সব যেন তার ধারণার বাইরে, এক অন্য জগতের তথ্য সে জানতে পারছেন। সব অপ্রত্যাশিত। তিনি নিজের মস্তিষ্কের তোলপাড় সংযত করতে জিজ্ঞেস করেন, আমাকে কি একটু বিস্তারিত বলতে পারবে ঘটনাটা? আমি পরিষ্কার বুঝতে পারছি না, সব কেমন প্যাঁচ লেগে যাচ্ছে। তুর্য একটু সংকৃত হয় সাত্তকীর এমন কৌতূহলী উত্তেজিত মুখ দেখে। সে ধীরে বলতে শুরু করে, আপনাকে তবে মুক্তিযুদ্ধের শেষ থেকে বলি, যতটা আমরা জানি আর কি। হিয়া শুধু শুনছে আর পরিস্থিতি পর্যালোচনা করছে। তার আজ যেন কোনো শাব্দিক দায়িত্ব নেই। সকল শ্রোতা মহল প্রস্তুত শুনতে। তুর্য বলতে শুরু করে, বড় দাদা যখন যুদ্ধ থেকে ফেরেন তখন থেকে তিনি পাগলের মতো প্রকৃতিকে খুঁজছিলেন। বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ করেও কোনো লাভ হয়নি। পর 1975-এ দেখে ওনার এক বন্ধুর প্রকৃতিকে কলকাতায় দেখেছিলেন। বড় দাদা তাকে খুঁজতে কলকাতা অব্দি গিয়েছিলেন, তবে লাভ হয়নি, খুঁজে পাননি তিনি। শুধু জেনেছিলেন প্রকৃতি বিবাহিত, এরপর আর কোনো খোঁজ নেই। তিনি আপনাদের পরিবারের প্রতিটা সদস্যকে খোঁজার খুব কষ্ট করেছেন, তবে ফল সব শূন্য। এরপরে 2 মাস আগে চিলেকোঠে পাওয়া যায় প্রকৃতির বিধ্বস্ত ডায়েরিটা। ওটা পাওয়ার পরে অবশ্য আমার দাদি সব স্বীকার করেন। তার আগে বড় দাদা জানতেনই না আপনার দাদির সম্পর্কে, কিংবা তার বিয়ে আমার দাদির সাথে কিভাবে হয়। আপনি ডায়েরিটা কিভাবে দিয়ে গেছিলেন এসব আর কি। সে যাই হোক, এই ডায়েরি পাওয়া গেলেও ডায়েরির শেষ পাতাগুলো পাওয়া যায়নি। ওগুলো কেউ ছেড়ে নিয়ে গেছে। আসলে ছেঁড়া পাতার কৌতূহল থেকে আমাদের এই প্রকৃতিকে খুঁজে পাওয়ার মিশনে নামা। তুর্য এক নাগারে গড়গড় করে বলে চলল এসব। শ্রোতা মহল শুধু শুনল। হিয়া প্রকৃতির বিবাহিত হওয়া কথাটা কোনোভাবেই হজম করে উঠতে পারল না। এসব সে নতুন শুনছে। সাত্তকীর মুখের রং উড়ে গেল। এমনটা যেন তার ধারণাতেও ছিল না। সবটা যেন গোলক ধাঁধায় পরিণত হয়েছে। তিনি বিড়বিড় করে বললেন, তবে কি এত বড় ভুলের দায়ভার আমার? তুর্য কিছু বলে না। এই মুহূর্তে চুপ থাকাই যেন সময়ের চাহিদা। সাত্তকী হঠাৎ করেই যেন একটু ছায়ার মতো হয়ে যায়। তুর্য হিয়ার দিকে একবার তাকায়। হিয়ার চোখে এক বিধ্বস্ত তোলপাড়। সে এসব এড়িয়ে তুর্য ধীরে মাথা ঝুঁকিয়ে বলল, এটার প্রকৃতিকে খুঁজে পাওয়ার শেষ চেষ্টা আমাদের। সবটা আপনার কাছে এখনই পরিষ্কার হবার কথা। সাত্তকী যেন চেয়ারে বসে থাকলেও ধীরে ধীরে অতীতের এক অদৃশ্য টানেল দিয়ে পিছিয়ে যাচ্ছে। কবে থেকে ঠিক বোঝা যাচ্ছে না। গলার স্বর একদম নিচু হয়ে আসে, যেন মনের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস পেরিয়ে প্রশ্ন ফুটে ঠোঁটে। সবার কথা বাদ, তোর আপাও কি কিছু বলেননি এত কিছুর পরেও? তার কণ্ঠে হতাশা, বিস্ময় আর কণ্ঠে এক অদ্ভুত মিশ্রণ। যেন বিশ্বাস করতে পারছে না তহুরার মতো একজন মানুষ এত বড় শর্ত চাপার রেখে যেতে পেরেছে। তুর্য চোখ নামিয়ে একটুখানি থামে, তারপর নরম গলায় বলে, উনি বলেননি, হয়তো বলার মতো তেমন সুযোগ পাননি, কারণ ওনার মৃত্যুটা খুব হঠাৎ। শুনেছি তোরা 1975 সালে থেকে মারা যান। বাথরুমে পড়ে গিয়েছিলেন, স্লিপ কেটে মাথায় আঘাত। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। এই কথাটা শুনে সার্থকীর মুখ মুহূর্তে নিস্তেজ হয়ে যায়। সমস্ত মুখবয় নেমে আসে গভীর ছায়া। চোখের দৃষ্টি যেন এক কদম ফাঁকা। শূন্যের দিকে তাকিয়ে থাকেন নিজেকে অনুপস্থিতি করে। সার্থকীর গলা যেন জড়িয়ে যায়। তার ঠোঁট কাঁপে, শব্দ ভেঙে পড়ে যায়। তিনি এভাবে মরে গেলেন এত আগে? তার চোখে জল আসে না, কিন্তু ভেতরটা যেন চূর্ণ হয়ে পড়ছে শব্দহীনভাবে। এতক্ষণ চুপচাপ থাকার পর সার্থকী একবার নিজের আঙ্গুলের ফাঁকে মাথাটা ঠেকিয়ে বলেন, সব এত গোলমেলে হবার ছিল না।
তার কণ্ঠে তখন আক্ষেপের ঢের, যার প্রতিটি বর্ণে একটা অপরাধবোধ চেপে রয়েছে। যেন এই ভুলটা শত বছর ধরে ঝুলে ছিল বাতাসে, কেবল এখন তার কাঁধে নেমে এসে বসেছে। হিয়া একবার ধীরে বলে ওঠে, এখানে সবকিছুই অদ্ভুত, যেন নিয়তি নিয়মের বিরুদ্ধে চলেছে। প্রকৃতি এখন কোথায় থাকেন? সাত্তুকী সাহেব চোখ বন্ধ করে ফেলেন এক মুহূর্তের জন্য। ভেতরটা যেন বেজে ওঠে পুরনো রেল লাইনের মতো, যেখানে প্রতিটি স্টেশন এক একটা ভুল বোঝাবুঝি। তিনি ধীরে বলেন, বর্দি ভাই তার ডায়েরিতে সবটা লিখেছিলেন। কেউ ইচ্ছে করেই চায়নি এই ডায়েরিতে সত্য বের হোক। হয়তো বর্দি ভাইয়ের অস্তিত্ব মেটানোর চেষ্টাও ছিল। এক দীর্ঘশ্বাস ছেড়ে তিনি সোজা হয়ে বসেন, আর তার ভেতরে কোথাও ধীরে এক নতুন দ্বার খুলে যায়। হয়তো প্রকৃতির দিগন্ত এখনো অদৃশ্য নয়, তার মুখে দৃঢ়তা আসে, কিন্তু চোখে থাকে ব্যথার রেখা। একটা মৃত মানুষকে নিয়ে কত টানা হেঁচড়া। তোমাদের এই প্রকৃতিকে খোঁজার চেষ্টা ব্যর্থ। তিনি আর এই পৃথিবীতে নেই। এই নেই শব্দ শুনতেই তুর্য আর হিয়া যেন থমকে যায়। ঘরটা তখন নিঃশব্দে ঢাকা পড়ে থাকে। সাত্তকীর বলা সেই এক লাইন, তিনি আর এই পৃথিবীতে নেই। এই শব্দটি যেন ধাক্কা দেয় দুজনের ভেতরটা। তবে তারা এর থেকে বেশি কি আশা করেছিল? বয়সের সংখ্যাও তো কম নয়। হিয়া বসেই থাকে, তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ জন্মায় না। চোখ দুটি থমকে থাকে এক স্থির বিষণ্ণতায়। সূর্য যেন নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পায়। সমস্ত শরীর দিয়ে যে অব্যক্ত শূন্যতা বইছে, তা যেন বুকের ভেতর থেকে গুমড়ে উঠতে চায়। এই মুহূর্তটা শুধু নিস্তব্ধতা। তারপর সাত্তকী ধীরে, যেন নিজের ভাঙ্গা শব্দগুলো জড়িয়ে নিয়ে বলেন, আমি কখনো ভাবতেও পারিনি যে বর্দি ভাই ডায়েরিটা রুশান ভাইয়ের হাতে পৌঁছাবে না। এটা একটা জিনিস ওনার জীবনের শেষ চাওয়া ছিল। তার কণ্ঠের কম্পন ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। এই ডায়েরিটা পৌঁছানোর গুরু দায়িত্বটা উনি আমাকে দিয়েছিলেন জীবনের শেষ মুহূর্তে। একটা নিঃশ্বাস ছাড়ে, যেন নিজেকে ধরে রাখতে চায় সাত্তকী, কিন্তু পারে না। তার গলা ভারী হয়ে যায়, চোখ দুটো জলে না, ভিজলেও জ্বালা করে। তিনি বলেন, নিজের জীবনের শেষ পর্যায়ে এসে আজ নিজেকে ব্যর্থ, অসম্পূর্ণ একটা অপরাধী মনে হচ্ছে। আমি পারিনি। এবার তার ভঙ্গি একেবারে ভেঙে যায়। দু হাতের তালুতে মুখ রেখে যেন এক মুহূর্তের জন্য নিজেকে আড়াল করতে চায়। এক অতল থেকে উঠে আসা অপরাধ বোধ আর দুঃখ মিশে যায় বাতাসে। সূর্য তখন মাথা নিচু করে থাকে। তার মনে হয় এই মানুষটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা এই মুহূর্তে কারো জানা নেই। তবু হঠাৎই সাত্তকী নিজেকে গুছিয়ে নেন। তারপর সামনের টেবিলের ওপরে রাখা পানির গ্লাসে এক চুমুক দিয়ে বলেন, তোমরা এসেছো প্রকৃতিকে খুঁজতে, তাই না? তোমরা তো অনেকটাই জেনে এসেছো, তবে শেষটা জানা জরুরি, যতটুকু তোমাদের জানার বাইরে আর কি। সার্থকীর চোখ দুটো যেন অতীতের কোনো গহীন জানালায় স্থির হয়ে থাকে। মুখে এক অনিচ্ছিত ভার, কণ্ঠে এক নিঃশব্দ হাহাকার। এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে অতীতটাকে যেন আরেকবার স্পর্শ করেন। তারপর ধীরে বলতে শুরু করেন। তার কথাগুলো যেন আসছে না মুখ থেকে, উঠে আসছে হৃদয়ের এক পুরনো গহ্বর থেকে। সালটা ছিল 1971-এর শেষ দিক। আকাশ জুড়ে তখন যুদ্ধের ধোঁয়া। আমরা বাড়িতে সবাই জানতাম যে বর্দি ভাই মানে প্রকৃতি আর রুশান ভাই, ওদের সম্পর্কের বিষয়ে। এটা তো আর বাকি 5টা কাহিনীর মতো ছিল না। জ্যাঠামশাই মানে প্রকৃতির বাবা সব কিছু জেনে চাইছিলেন যত দ্রুত সম্ভব বর্দি ভাইয়ের বিয়েটা হয়ে যাক। কিন্তু সাহাবাড়ির বিয়ে মানেই তখন গোত্র আচার নিয়ে বেজায় নিয়ম। সার্থকী থামেন, হালকা হাসেন, যেন চোখের সামনে দিনগুলো পরিষ্কার। তিনি বলেন, এই নিয়ে তখন আটকে ছিল বিয়েটা। জ্যাঠামশাই সুযোগ খুঁজছিলেন কবে পরিস্থিতি একটু শান্ত হবে, কবে সাহস করে সিদ্ধান্তটা নেবেন। এরই মধ্যেই একদিন হুট করে আমার বাবা ঘোষণা দিলেন তিনি যুদ্ধে যাচ্ছেন। কারোর সঙ্গে পরামর্শ করলেন না, কারোর অনুমতির প্রয়োজনও বোধ করলেন না। বাবা বরাবরই এমনই ছিলেন, যা চাইতেন সেটাই করতেন। বাড়ির সকলে বাধা দিল, কেউ যেতে দিতে চাইছিল না। আমি তখন খুব ছোট, মাকে হারিয়েছি বহু আগে। আমার বাবাই আমার পৃথিবী ছিল, কিন্তু তাতেও কেউ তাকে আটকাতে পারল না। গোপনে এক রাতে বাড়ি ছেড়ে দিলেন, রেখে গেলেন শুধু একটা চিঠি।
সার্থকী আবারও একটু থামেন। হঠাৎ মনে পড়ে যাওয়া যন্ত্রণাটা যেন তার চোখে সরে আসে। তারপর ধীরে বলতে থাকেন, দেশের অবস্থা তখন ভয়ানক, রাস্তায় রাস্তায় আতঙ্ক। তার উপরে তখন হিন্দু পরিবারের এদেশে টিকে থাকাটা তখন খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তার মাঝে যদি সে পরিবারের একজন মুক্তিযুদ্ধে চলে যায়, তবে পুরো পরিবারের উপর নজর পড়ে যায়। এসব থেকে বাঁচতেই সিদ্ধান্ত হয় সবাই মিলে কলকাতায় চলে যাওয়া হবে নিরাপদে। এই সিদ্ধান্তে বাড়িতে রীতিমতো বিশৃঙ্খলা শুরু হয়, কিন্তু বর্দি ভাই কিছুতেই যেতে রাজি হলেন না। তিনি বললেন, আমি কোথাও যাব না। সবার অতিরিক্ত জোরাজুরি আর গৃহবন্দী জীবন থেকে বর্দি ভাই বোধহয় মুক্তি চাইছিলেন। তাই সকলে চোখ ফাঁকি দিয়ে দেখা করতে গিয়েছিলেন রুশান ভাইয়ের সাথে। তবে তিনি যুদ্ধে যাবেন শুনে ফেরত এসেছিলেন। তখনই ঘটে বিপর্যয়টা। ফেরার পথ ওনাকে ধরে ফেলে জ্যাঠামশাই আর দাদারা, মানে প্রকৃতি দিদির বড় দুই ভাই। কেউ কিছু শুনতেই চায়নি। তারা ভেবেছিল উনি পালিয়ে যাচ্ছিলেন। এরপর আর কিছু বলার সুযোগ দেননি তাকে। বর্দি ভাইকে আবারও গৃহবন্দী করে ফেলা হলো। আমি দেখেছিলাম বর্দি ভাইয়ের চোখে তখন কেমন এক নীরব আগুন ছিল। বেদনা নয়, একটা প্রতিজ্ঞার। এরপরও কলকাতায় যাবার আয়োজন চলতে থাকলো। অবশ্য আমি নিজেও যেতে চাইনি। আমার বাবা এই দেশের হয়ে যুদ্ধ করেছে, আমি কেন পালিয়ে যাব? আমার বর্দি ভাইয়ের পাশে দাঁড়ালাম, যেন এক চুপচাপ জোট গড়ে উঠল আমাদের। জ্যাঠামশাই বুঝতে পারলেন আমাদের ঠেকানো যাবে না, তাই পরিবারের সবাইকে পাঠিয়ে দিলেন কলকাতার উদ্দেশ্যে। আমার যদি ক্ষমতা থাকতো আমি সব ঠিক করে ফেলতাম। বর্দি ভাইকেও পরিবারের সবার সাথে কলকাতায় পাঠিয়ে দিতাম, তবে হয়তো সবকিছু অন্যরকম হতো। তুর্য আর হিয়া নিঃশব্দে বসে শুনছে শুধু। প্রত্যেকটা শব্দ যেন একটা নতুন ইতিহাসের জানালা খুলে দিচ্ছে। সাত্তকী আবার বলেন, তখন সেজ পিসুমে এলেন। তার স্বামী ছিলেন তৎকালীন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তারা থাকতেন শাপলা চত্বরে, নিজেদের কোয়ার্টারে। পিসিমা এসে বাড়ির এরকম অবস্থা দেখে বর্দি ভাইকে তার সঙ্গে নিয়ে গেলেন। জ্যাঠামশাইও তেমন আপত্তি করেননি। হয়তো ভেবেছিলেন বর্দি ভাইকে নিরাপদে রাখা যাবে তাতে। আর আমি থেকে গেলাম জ্যাঠামশাইয়ের সঙ্গেই আমাদের বাড়িতে। তার কণ্ঠ ক্রমেই নিচু হয়, কিন্তু গভীরতায় ডুবে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক থেকে উঠে আসে। সার্থকীর কণ্ঠে তখন এক ধরনের চাপা ভার, যা হৃদয়ের গহীনতম কক্ষ থেকে উঠে আসে। তিনি যেন নিজের ভেতরটাকে ভেঙ্গে ভেঙ্গে খুলে দিচ্ছেন সাবধানে। কাপা হাতে যেন সেখানে ধরা আছে বহু বছরের না বলা কথা, না বলা কান্না। তিনি আবার বলতে শুরু করেন, সেই সময়ের কথা মনে করলে এখনো শরীর কাঁপে। রাত তখন 12টা পেরিয়েছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে যুদ্ধের শব্দ দূর থেকে ভেসে আসছে। হঠাৎ টেলিফোন বাজে। সেই রিংটা এত ভয়ঙ্কর। ও পাশে পিসিমার বাড়ির এক কাজের মেয়ে খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। কাঁপা কণ্ঠে শুধু বলল, সব শেষ, সব শেষ। আমি প্রথমে বুঝতেই পারিনি, কিছুই বোঝার সুযোগ ছিল না। তিনি থেমে যান। তার বুক থেকে এক অদৃশ্য ঢেউ উঠে আসে গলায়। তারপর যেন রুখে রুখে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণ। পুরো কোয়ার্টার ঘিরে ফেলে তারা। পিসি আর পিসেমশাইয়ের তাদের দুজনকেই সামনে থেকে গুলি করা হয়। সরাসরি নির্মমভাবে বলা হয়েছিল তারা দেশদ্রোহী। ওনারা নাকি মুক্তিযোদ্ধার জন্য সাহায্য পাঠাতেন, কিন্তু সার্থকী এবার চোখ নামিয়ে ফেলেন। তার কণ্ঠেও জড়িয়ে আসে, আর গলা বেয়ে নামতে থাকে অস্পষ্ট নিঃশ্বাসের মতো শব্দ। ঠোঁট কাঁপে। বর্দি ভাইকে। একটি দীর্ঘ মুহূর্ত নীরব থাকে কক্ষটা। ঘরের বাতাস পর্যন্ত যেন দাঁড়িয়ে পড়ে। শব্দ যেন ঠিক উচ্চারণ হয়েও হতে চায় না। তাকে গণধর্ষণ করে হানাদাররা বারবার। আমার পিসিমার সাজানো গোছানো সেই ঘর, চেনা উঠোন, সব রক্তাক্ত। আমি আর জ্যাঠামশাই ছুটে যাই একেবারে পাগলের মতো। পিসিমার বাড়িতে পৌঁছে যা দেখলাম, আজও রাতের ঘুম কেড়ে নেয়। সার্থকী আরেকবার থামে, চোখ দুটো বন্ধ করে ফেলেন, যেন দেখতে পারছেন আবার সেই দৃশ্য। গলা শুকিয়ে যায়, ঠোঁট কাঁপে। তারপর আবার বলেন, ঘরের সামনে বসার ঘরে পড়েছিল পিসি আর পিসিমশাই রক্তাক্ত নিথর দেহ। দেয়ালের রং, আসবাব, সব কিছু যেন অচেনা রক্ত পিপাসু বাস্তবতায় বদলে গিয়েছিল। আর ভিতরের ঘরের এক কোণায় পর্দার আড়ালে একটা পাটি বিছানা ছিল। ওখানেই গুটিসুটি মেরে পড়েছিলেন বর্দি ভাই। সাদা শরীরটা যেন কেমন অস্বাভাবিক সাদা হয়ে উঠেছিল। সমস্ত রক্ত যেন হানাদার শকুনরা শুষে নিয়েছে। সার্থকীর গলা কাঁপে, কিন্তু তিনি থামেন না। আমি তাকিয়েছিলাম তার দিকে। তিনি তাকিয়েছিলেন এক ফাঁকা দৃষ্টিতে।
মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি কাঁদছিলেন না, ফাঁকা চোখে অদ্ভুত শূন্যতা দেখেছিলেন। আমিও কাঁদতে পারছিলাম না। দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু তিনি এক বিন্দু জলও ফেলেননি। শরীর ছিঁড়ে ফেলা, তবু মুখ ছিল শক্ত, অপ্রতিরোধ্য, যেন শেষটুকু হার মারেনি সে। এই পর্যন্ত এসে সার্থকী আর এগোতে পারে না। তার গলা যেন ভেঙে যায়, বুক থেকে হু হু করে কান্না বেরোতে চায়, কিন্তু বছর বছর ধরে জমে থাকা শক্ত মুখবয় তা থামিয়ে রাখে। হিয়া তখনও নিঃশব্দে বসে, কিন্তু তার চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। প্রতিবাদ করতে চায়, সময়কে থামাতে চায়, বিশ্বাস করতে চায় না কোনো কিছুই। সে দু হাতে নিজের হাঁটু চেপে ধরে বসে থাকে, যেন সমস্ত শরীরটা সামলে রাখতে চাইছে। সূর্য কিছু বলতে গিয়ে থেমে যায়, তার কণ্ঠ আটকে যায় গলার ভেতরেই। এতটা নির্মমতা তার মতো একজন বাস্তববাদী মানুষের জন্য সহ্য করা কঠিন। সার্থকীর কণ্ঠের ভার যেন এক অতীত সময় সরে এসে তার চোখে সে জমা হয়েছে, কিন্তু কান্না আসে না। শুধু কণ্ঠস্বরের নিচে যেন জমাট বেঁধে থাকে অসীম এক শোক, যে শোকের ভাষা নেই, মাত্রা নেই। তিনি আস্তে আস্তে বলেন, বর্দিভাই তখন একদম নিশ্চুপ। না, কাঁদেনি সে, চিৎকারও করেনি, বরং এমন এক ধরনের স্থিরতা ওর মধ্যে আমি দেখেছিলাম, যা জীবনে আর কখনো কোনো মানুষের মধ্যে দেখিনি। যেন ভিতরটা জমে গিয়েছিল, হিম পাথর। তার দিকে তাকিয়ে থাকলেও আমাদের ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কিছু বলার মতো শব্দ ছিল না, না আমার না জ্যাঠামশাইয়ের। কিছু সময় যেতে সে নিজেই উঠে দাঁড়ালো, নিঃশব্দে ধীরে পা ফেলে গেল বসার ঘরের দিকে। সেখানেই পিসি আর পিসিমশাইয়ের লাশের সামনেই বসেছিল জ্যাঠামশাই। ওনার চোখে তখন শুধু কান্না, কিন্তু সে কান্নাও ছিল ধারালো অস্ত্রের মতো, নিজেকে কেটে যাচ্ছে প্রতি ফোঁটায়। জ্যাঠামশাই এমন বিভ্রান্ত অবস্থায় বর্দিভাইকে দেখে অনেকক্ষণ চুপ করেছিলেন। বর্দিভাই জ্যাঠামশাইয়ের পাশেই শোভাই বসে পড়লেন। জ্যাঠামশাইও খুব ঠান্ডা কণ্ঠে বর্দিভাইয়ের মাথায় হাত দিয়ে বলেছিলেন, চল, বাড়ি ফিরতে হবে। জ্যাঠামশাইয়ের এই কথায় বর্দিভাইও কোনো ভনিতা করেননি, চুপচাপ মাথা নাড়ল। আমরা তিনজন একই ঘরে তখন, কিন্তু কেউই যেন কাউকে খুঁজতে চাইছিল না। ছুঁয়ে না থেকেও কিভাবে যেন আমরা আবদ্ধ। সার্থকী হঠাৎ চুপ করে যান, তার কণ্ঠে যেন কোনো অদৃশ্য স্মৃতি এসে আঁচড় কেটে গেল। তারপর আবার আস্তে করে বলেন, বর্দিভাই ঘরে গিয়ে প্রথমেই সোজা বাথরুমে ঢুকে পড়ে, কিছু না বলে। আমাদের তখনও কিছুই আন্দাজ হয়নি, ভাবছিলাম হয়তো নিজেকে সামলে নিচ্ছে। 30-40 মিনিট কেটে যায়, কোনো শব্দ নেই। আমি একবার দরজায় কড়া নেড়েছিলাম, কোনো সাড়া পাইনি। তারপর আবার এসে বসে পড়েছিলাম জ্যাঠামশাইয়ের পাশে। বাথরুম থেকে বেরিয়েও ঘরের দরজা লাগিয়ে দেয়। সার্থকের চোখে এবার এক অদ্ভুত বিষণ্ণ দৃষ্টির ছায়া নামে। শেষবারে আমি ওকে দেখেছিলাম ভেজা শাড়ি গায়ে ঘরে ঢুকতে। খুব ধীরে আলমারি খুলে একটা গাঢ় মেরুন শাড়ি বের করলো। তারপর দরজাটা, একটা কাঠের দরজা, ভারী পুরনো কাঠের, সেটাকে জোরে ঠেলে বন্ধ করলো। দরজা লাগানো সেই শব্দটা আজও কানে বাজে, যেন একটা চিরতরে আলাদা হয়ে যাওয়ার শব্দ ছিল সেটা। তিনি থেমে যান কিছুক্ষণ, তারপর গলাটা পরিষ্কার করে আবার বলেন, প্রায় ঘন্টাখানে কেটে গেল, কোনো সাড়া নেই। আমরা শুধু ভাবছি এখনই বের হবে, এখনই আসবে, কিন্তু না। এক সময় যখন দরজার কড়া নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল, তখন আর কোনো শব্দ এলো না ভেতর থেকে। তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকি, কিন্তু সব শেষ। বর্দিভাই আত্মহত্যা করেছিলেন। তার মেরুন শাড়ি, পরিপাট্যতা, লম্বা ভেজা চুল, পুরো নির্দ্বিধায় ঝুলছিল এক সামান্য রশিতে। সার্থকী এবার এক মুহূর্ত চুপ করে থাকেন, চোখ মুছে নেন, তারপর বলেন, সেই ঘরের টেবিলের উপর ছিল বর্দিভাইয়ের ডায়েরি। পাশে রাখা ছিল 3টা চিঠি, একটা আমার নামে, একটা রুশান ভাইয়ের নামে, আর একটা জ্যাঠামশাইয়ের নামে। এই কথাটুকু বলেই সার্থকী থেমে যান। তার চোখে এখন আর পানি নেই, কিন্তু তার হৃদয় যেন ছিন্ন ভিন্ন শব্দহীন এক কান্নায় রক্তাক্ত। ঘরটা এতটাই নিস্তব্ধ যে তুর্য আর হিয়ার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত পরিষ্কার শোনা যায়। তুর্যের মুখ শক্ত হয়ে গেছে, সে জানে না কি বলবে। তার চোখের ধোঁয়াশা, কণ্ঠে না বলা অসহায়তা। হিয়া তখনও নিঃশব্দ, কিন্তু তার চোখ বয়ে যাচ্ছে এক অদ্ভুত ঝড়। বুকের ভেতরটা যেন চেপে আসছে ভীষণভাবে।
সে তার ঠোঁট চেপে ধরে, কিন্তু চোখের জল থামাতে পারে না। এই বাস্তবতা, এই নির্মমতা, এই সত্য সব কিছু যেন এক দুঃস্বপ্নের মতো মস্তিষ্কে আঘাত করে যাচ্ছে। কেউ কিছু বলে না, কারণ কিছুই আর বলার মতো নেই। শুধু চারপাশে বয়ে যায় এক দগ্ধ ইতিহাসের নীরবতা। সার্থকীর চোখের কোণায় জমে থাকা সেই পুরনো শুকিয়ে যাওয়া স্মৃতির ধুলো ঝেড়ে ফেলেন অগোচরে। কাপা আঙ্গুলে মুখটা মুছে নেন একবার। তার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি, যা দীর্ঘ বছর ধরে না বলা কথার ভার বইতে বইতে গড়ে ওঠা রুক্ষতা ভাঙ্গনের সুর। হিয়া এখনো মুখ নিচু করে বসে আছে, আর তুর্য যেন চোখের ভেতর খোঁজে কোনো উত্তর, যা এই অন্ধকার থেকে মুক্তি দিবে। কিন্তু সার্থকী তখন ফিরে গেছে পেছনের সেই দিনে। তিনি যেন একজন 60-এর ঘরের বৃদ্ধ নন, বরং এক কিশোর। তিনি ধীরে, খুব ধীরে বলেন, আমাকে দেয়া চিঠিটা আজ আর পুরো ঠিকঠাক মনে নেই। জানো তো, অতি যত্নেও বস্তু হারায়। কোথায় যেন অমূল্য রত্নের মতো গুছিয়ে রেখেছিলাম চিঠিটা, জায়গাটাও এখন আর মনে নেই। একটা দীর্ঘ নিঃশ্বাসের পর সার্থকী আবার বলেন, চিঠিটা অনেকটা এমন ছিল যে, আমার ভাই, তুই আমার বড্ড আদরে। আমার এই আমানত তোর কাছে হেফাজত করে গেলাম। এগুলো রোশনের কাছে পৌঁছে দিস। আমি এই গুরু দায়িত্ব তোর উপরে সঁপে গেলাম। ওই মানুষটা বড্ড ভালো, তবে আমার এই জন্ম ভালো না, শুধু অপূর্ণতার দুর্ভাগ্য। আমার শেষ চাওয়া পৃথিবীর সব সুখ ওই মানুষটার হোক। আমার বাবাকে সামলে নিস। আমার সময় ফুরালো। সার্থকী তখন চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি আবার বলেন, আর অনেক কিছু লেখা ছিল বোধহয়। চিঠিটার সঙ্গে রোশন ভাইয়ের ঠিকানা ছিল, বর্দি ভাই নিজের হাতে লেখা। আমি তখনও বুঝিনি এই দায়িত্বটা কতটা ভারী। আজ মনে হচ্ছে বয়সের তুলনায় দায়িত্বটা বেশি বড় ছিল, তাই বোধহয় পেরে ওঠেনি। ঘরে আবারও এক নিস্তব্ধতার চাদর নেমে আসে। হিয়া চুপ করে বসে থাকে। তার চোখ বেয়ে নামতে থাকা জলের ধারা থেমে যায় না। তার ঠোঁট কাঁপে, বুকের ভেতরে একটা দগ্ধ চিৎকার গুমড়ে ওঠে, কিন্তু মুখে আসে না। তুর্যর চোখ তখন প্রবল বিস্ময় আর এক অনুচ্ছ্বাসিত দায়বোধ। সে যেন ভাবতে পারে না ভালোবাসার এমন পরিণতি হতে পারে, যেখানে সব কিছু দিয়ে দিলেও কিছুই রক্ষা করা যায় না। নিজের গলার সামান্য পরিষ্কার করে তুর্য বলল, বড় দাদার চিঠিতে গিয়ে লেখা ছিল বা ডায়েরির শেষ পাতাগুলোতে এই বিষয়ে কিছু বলতে পারেন? সার্থকী মাথা নাড়িয়ে বলেন, না, সেসব খুলে দেখার স্পর্ধা দেখায়নি। বর্দি ভাইয়ের চিঠিতে উল্লেখ ছিল তার শরীর দাফনের আগেই যেন এই ডায়েরি সমেত চিঠি রোশন ভাইয়ের কাছে দিয়ে আসা হয়। তুর্য ভ্রু কুঁচকে বলল, দাফন? দাফন কেন? সার্থকী ধীরে বলেন, জ্যাঠামশাইকে দেয়া চিঠিতে বর্দি ভাই উল্লেখ করেছিলেন। এই চিঠিটাও পরিষ্কার মনে নেই, তবে কিছু বিষয় স্পষ্ট মনে আছে। বর্দি ভাই লিখেছিলেন, বাবা, আমি জানি আমি অধর্ম করেছি। ধর্ম আর অধর্মের মাঝের পার্থক্য আমি এই শেষ মুহূর্তেও বিচার করতে পারছি না। পৃথিবী মিথ্যে বাবা, সব মিথ্যে। আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম নিয়মের ঊর্ধ্বে গিয়ে। এটাই কি আমার ভাগ্য? বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার জন্ম বৃথা। না সুখ, না সম্মান, আর না আপনাকে পিতা হবার যথেষ্ট মর্যাদা দিতে পেরেছি। ঠাকুর আমাকে ক্ষমা না করুন। আমি মুসলিম ঘরের এক ছেলেকে নিজের জীবনের ঊর্ধ্বে ভালোবেসেছি। আপনি জানেন এ পাপ আমি করেছি, আর এই পাপের কোনো অনুশোচনা আমার নেই। ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে, আমি এই অন্যায়ের শাস্তি পেতে রাজি। এছাড়াও আমার জীবন থাকতে নরকের দেখা পেয়ে গেছি। নরপিশাচের খাদ্য হয়ে শরীরে ঘেন্না ধরে গেছে। এত কলঙ্ক নিয়ে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। শরীর পুড়ে যাচ্ছে যন্ত্রণায়। আমার জন্য প্রার্থনা করবেন। যদি পরের জন্মে থেকে থাকি, তবে সে জন্মের কলঙ্ক আমায় না ছুঁক। আবার আপনার ঘরে আমার জন্ম হোক। রুশানের প্রতি প্রণয় পাপ না হোক। আমার সব অপূর্ণ ইচ্ছে পূরণ হোক। আমাকে অগ্নি দেবেন না। আমি সমাধিস্থ হতে চাই। শহরের কোনো কৃষ্ণচূড়ার নিচে আমাকে সমাধিস্থ করিয়েন। আমি মৃত্তিকায় আটকে থাকতে চাই। আমার অগ্নিমুখে মুক্তি চাই না। আমার নামের কবরই বাংলায় থাকুক। জেনে রাখুক, এটাই আমার শেষ ইচ্ছে।
আমাকে দাফনের আগে আমার ডায়েরি আর চিঠি রুশানের কাছে পাঠিয়ে দেবেন। ভালো থাকুন বাবা, আপনার পাপি মেয়ে হাজার কলঙ্কের লেপ্টে মুক্তি নিচ্ছে। সার্থকের কণ্ঠ হঠাৎ থেমে যায়। বুকের ভেতর যেন একটা দীর্ঘশ্বাস আটকে পড়ে আছে বহু বছর ধরে, ঠিক সেই চিঠিটার মতো। তারপর আবার মুখ তুলেন তিনি। চোখ দুটো এবার একেবারে শিশুর মতো কাঁচা, সেখানে ক্লান্তি নেই, কেবল গভীর এক শূন্যতা। তিনি ধীরে বলেন, বর্তমানে জানতো কোথায় গেলে ওর মুক্তি মিলবে। যে কলঙ্কে তার শরীরে লেপ্টে গিয়েছিল তা যেন সে গ্রহণ করতে চায়নি। সে যেন জন্মেছিল যন্ত্রণা পেতে। সব মুক্তির পথ সে নিজেই বেছে নিয়েছিল। তাই হয়তো জ্যাঠামশাইয়ের উদ্দেশ্যে সেই চিঠিতে লিখেছিল, আমি অগ্নি চাই না, আমি বাংলার মাটিতে মধ্যে ঘুমাতে চাই, আমার নামের কবর থাকুক এই দেশে। সার্থকী থেমে যান এক মুহূর্তের জন্য, তারপর ঠোঁট কামড়ে ধরে বলেন, আমি সেদিন সেই ভোরবেলায় হাতে করে ডায়েরি আর চিঠি নিয়ে পৌঁছে গিয়েছিলাম রুশান ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠিকানাটা পরিচিত লেগেছিল, কিন্তু আমি জানতামই না যে মিনু রুশান ভাইয়ের বোন। আমি রবি ভাইকে চিনতাম মিনুর ভাই হিসেবে, রুশান ভাইকে চিনতাম ওনার ক্রিকেট খেলার জন্য। পাড়ার সব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছিলেন উনি। জীবনটা কতটা অদ্ভুত সেদিন বুঝেছিলাম। মিনুর কাছে ডায়েরিটা আর চিঠিটা দিয়ে এসেছিলাম আমি। সার্থকীর কণ্ঠ থেমে যায়, কিন্তু তার চোখ তখন উথলে উঠা জল আর মুখে যন্ত্রণার রেখা। তুর্য তখনও এক দৃষ্টিতে তাকিয়ে। সে যেন ঠিক করতে পারছে না এই ভালোবাসা একটা গল্প নাকি এক অসমাপ্ত ইতিহাস। হিয়া এখন আর কাঁদছে না, কিন্তু চোখ ভিজে আছে। তার যেন মেনে নিতে কষ্ট হচ্ছে এই নির্মম বাস্তবতা। এই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ তুর্য ধীর কণ্ঠে বলে ফেলে, এসবের মধ্যে তোহরা কোথায় ছিল? মানে আপনি তোহরার সাথে কি করে পরিচিত হলেন? তহুরার নামটা শুনে সার্থকী যেন এক মুহূর্তের জন্য বর্তমান থেকে আবার পেছনে ফিরে যান। তার মুখে তখন এক অন্যরকম ছায়া। তিনি আস্তে গলা নামিয়ে আউড়ে নেন। তোর আপা। সার্থকী একটা দীর্ঘ নিঃশ্বাস নেন, তারপর বলেন, কিছু কিছু ঘটনার মাঝে মাঝে আচমকা কিছু চরিত্র প্রবেশ করে না, যাদের অস্তিত্ব কোথাও থাকে না, কিন্তু তারা নিজের স্ব ইচ্ছায় ঘটনার একটা চরিত্র হয়ে ওঠে। তোর আবারও এই ঘটনার প্রবেশটাও ঠিক তেমনই। আমি ডায়েরিটা মিনুর কাছে দিয়ে বাড়িতে ফিরে আসি। তখন বোধহয় দুপুর 11টা কি 12টা। রাস্তাঘাটে, শহরে, দেশে পুরোপুরি যুদ্ধের একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কেউ ঘর থেকে বোধহয় বের হয় না। এখানে আক্রমণে, ওখানে আক্রমণ। আর ঢাকার অবস্থা তো মৃত্যুর শহর। জ্যাঠামশাই খুব ভেঙে পড়েছিলেন। 3-3টে মৃত্যু মেনে নেওয়া কি এতই সহজ? পিসমশাইয়ের কিছু কোয়ালিক এসেছিলেন, তাদের জন্য শেষকৃত্য সহজ হয়েছিল। এই সময় আরেকজন এসেছিলেন, কালো বোরকায় মুড়ে, তোহরা আপা। আমি ওই দিনই ওনাকে প্রথম দেখেছিলাম। কি মায়া ভরা মুখটা! অন্যের মেয়ের মৃত্যুতে কেউ এত কাঁদতে পারে সেটা ওদিন প্রথম জেনেছি। সেদিন আমি মিনুর কাছে যে চিঠিটা আর বর্দি ভাইয়ের ডায়েরিটা দিয়ে এসেছিলাম সেটাই তোরা আপা পড়েছিলেন। হয়তো শেষ ডায়েরির পৃষ্ঠাতেও কিংবা সেই চিঠিতে বর্দি ভাই পরিষ্কারভাবে তার আত্মহরণের ব্যাপারে বিস্তারিত লিখেছেন। সেটা পড়েই তোরা আপা এসেছিলেন। অনেক সামলেছেন তিনি এসেই। একজন অপরিচিত মানুষ কয়েক মুহূর্তে কি করে এতটা আপন হয়ে উঠতে পারে তার এক জলজান্ত প্রমাণ তোর আপা ছিলেন। সার্থকী থামে, সময়টা একটু পরিষ্কার মনে করে নেন হয়তো। ঘরের বাতাস যেন জমে যায় এক অদ্ভুত শীতলতায়। এরপর তিনি বলেন, পিসি আর পিসেমশাইকে শ্মশানে পাঠানো হলেও বর্দি ভাইয়ের শেষ ইচ্ছা রাখতে আমাদের পুরনো বাড়ির উঠানে তাকে সমাধিস্থ করা হয়। সেখানে বর্দি ভাইয়ের ইচ্ছে থাকতেই কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়। সেটা অবশ্য অনেক পরে। আবার বিরতি টেনে বলতে শুরু করেন, বর্দি ভাইকে সমাধিস্থ করার কয়েক মুহূর্তের মধ্যেই জ্যাঠামশাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাক, তাৎক্ষণিক মৃত্যু। কোনো এক বদনজর বোধহয় বাড়িটাকে শ্মশানঘাট বানিয়ে দিল। আমি একা ছোট মানুষ, কি করে সামলাই, কি সামলাই? জ্যাঠামশাইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে করতে বিকেল করায়। আমি তখন ভঙ্গুর, নিঃস্ব। কলকাতায় বাড়ি, মানুষকে খবর দেওয়ার মতো অর্থ নেই আমার কাছে, আর না দেশের এমন পরিস্থিতি যে অর্থ জোগাড় করব। ঠিক তখনই জানি না তোরাপা কী বুঝলেন। ওই একদিনই সামান্য পরিচয়ে তিনি কানের সোনার ঝুমকো আমার হাতে দিয়ে বললেন, এটা রেখে দাও, তোমার প্রয়োজন হবে। আমি নিতে চাইনি, জোর করে দিয়েছেন। যাবার আগে বলেছিলেন, কলকাতায় চলে যাও, গিয়েই আমাকে চিঠি দিও, তোমার তুহুরা আপা আছেন। আমি শুধু নির্বাক ওনার চোখে তাকিয়েছিলাম। একটা মানুষ এমন হয়, তিনি চলে যাবেন এই মুহূর্তে। রবি ভাই কীভাবে যেন এসে পড়েন। হয়তো অনেক সময় খুঁজছিলেন
হুট করেই পেয়ে যান। সেই সকাল থেকেই তো তুরাপা আমাদের বাড়িতেই ছিলেন, কাউকে না জানিয়ে। আর দেশের যে পরিস্থিতি, তাতে কি যে কেউ চিন্তা করাটা অস্বাভাবিক কিছু নয়। রবি ভাই খুব রাগারাগি করে নিয়ে যান তুরাপাকে। তুর্য আর হিয়া কিছু বলতে পারে না, সার্থকীর দিকে শুধু তাকিয়ে থাকে আরো কিছু জানার আগ্রহ নিয়ে। সার্থকীর গলা এবার আর শব্দ নয়, যেন নিঃশ্বাসে গড়ে তোলা এক দীর্ঘ আর্তকথার ঢেউ। তার কণ্ঠে তখন অতীতের জমানো পাথরের মতো ভার, চোখে কুয়াশার মতো আবছা বিস্মৃতি, আর তার মধ্যে জলজলে কিছু স্মৃতি যেগুলো নিভেও নিভে না। তিনি ধীরে বললেন, তারপর আমি আর কোনোদিন তুরাপাকে দেখতে পাইনি, এই জীবনেও না। তার দেওয়া এই একছড়া ঝুমকো, তা বিক্রি করেই আমি কলকাতায় যাবার ট্রেনের ভাড়া জোগাড় করি। একেবারে কলকাতা পৌঁছেছি জ্যাঠামশাইয়ের এক পুরনো বন্ধুর সহায়তায়। তারপর দিন কাটে বইয়ের পাতা আর যুদ্ধ শেষের বিয়ের সাথে। কিন্তু প্রায় দিন তুরাপার সাথে চিঠিতে কথা হতো। সার্থকী থামেন, চোখ বুজে ফেলেন এক মুহূর্তের জন্য, এরপর আবার বলেন, বেশ অনেক দিনই চিঠিতে কথোপকথন হয়েছিল আমাদের। সেই চিঠিগুলোর মাধ্যমেই জানতে পারি তুরাপা রুশান ভাইকে পছন্দ করতেন, তবে একেবারে দমে গিয়েছিলেন। হয়তো তুরাপা নিজেও বর্দি ভাইয়ের মৃত্যুটা মেনে নিতে পারেননি। প্রকৃতি আর রুশান যে দুজন দুজনের জন্য পাগল ছিল, এখানে তো কারোই কোনো সন্দেহ নেই। সে যাক, এর কিছুদিন পরেই তুরাপা হুট করে রবি ভাইকে বিয়ে করে নেন। আমার কাছে অস্বাভাবিক লেগেছিল, তাও আমি তুরাপার সিদ্ধান্তে কোনো প্রশ্ন তুলিনি। তবে হ্যাঁ, তিনি একবারের জন্যও কখনো বলেননি যে তিনি বর্দি ভাইয়ের মৃত্যু সম্পর্কে রুশান ভাইকে কিছুই জানাননি। আর না কোনোদিন রুশান ভাইয়ের এসব পাগলামি চিঠিতে প্রকাশ করেছেন। কিন্তু তিনি খুব উদাস শব্দ লিখতেন চিঠিতে। মনে হতো ওনার কথা বলার মানুষের খুব অভাব। তিনি থামেন, তার চোখে স্পষ্ট এক নিঃশেষ আড়ালের ধ্বংসাবশেষ। তার কণ্ঠে তখনও বয়ে চলে থেমে যাওয়া নদীর মতো শ্রুতি, যেখানে কেবল অতীতের ঢেউ এসে হঠাৎ থেমে দাঁড়ায় এক দগ্ধ বালুকায়। তিনি মুখ তুলে আরো একবার বলেন, তুরাপা তেমন সুখে ছিলেন না। আমার বিশ্বাস তিনি ছিলেনই না। রবি ভাই খুব রকচটা ছিলেন, জেদি, নিজের কথা ছাড়া কিছুই বুঝতেন না। তুরাপা আমাকে কখনো বিস্তারিত বলেননি, তবে চিঠিগুলো শব্দে ঝাঁকে একটা চাপা যন্ত্রণা টের পেতাম। আমার মনে হতো উনি অনেক কিছু লিখতে চাইতেন, কিন্তু লিখতেন না। হয়তো তিনি নিজের ভাঙাচোরা জীবন কোনো গল্পে মেশাতে চাইতেন না। তবুও সেই নীরবতায় আমি অনেক কথা পড়ে ফেললাম। এরপর কয়েকটি চিঠি আসে, তারপর হঠাৎ একদিন সব থেমে যায়। তুরাপা আর কোনো চিঠি লেখেননি। আমার পাঠানো প্রতিটা চিঠি নিরুত্তর, যেন নিষ্ঠুর দেয়ালের গায়ে বারবার ধাক্কা খাচ্ছে হৃদয়। একেবারে আচমকা তিনি চিঠির জবাব দেওয়া বন্ধ করে দেন। আর চিঠির নিজের শঙ্খ সম্বোধনের কারণে সার্থকী কি নামে রবি ভাই থেকে শুরু করে ও বাড়ির সব মানুষই আমাকে চিনত। আমি চাইতাম না তারা কোনোদিনই এটা জানতে পারুক যে ও বাড়ির কারোর সাথে আমার যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগটা ও বাড়ির মানুষেরা এত ভালোভাবে নেবেন না, এটাই তো স্বাভাবিক। সার্থকীর চোখ দুটো এখন ঝলমলে নয়, কেবল শুষ্ক নদীর পাড়ে জমে থাকা ধূসরতার মতো। তুর্য ও হিয়া যেন কোনো বয়সে নেই, কোনো সময় নেই, তারা শুধু সেই গোপন অতীতের কোণায় দাঁড়িয়ে থাকে। সার্থকী একটু নীরবতা পালন করে বলেন, এই তো শেষ, আর কিছুই বলার বাকি নেই। সার্থকীর গলা ফেটে আসে, কিন্তু তবুও তার কণ্ঠে এক নিঃশেষ শান্তি। ঘরের বাতাস যেন স্থির, শব্দহীন। হিয়া মাথা নিচু করে বসে থাকে, তুর্য দৃষ্টিহীনভাবে তাকিয়ে থাকে দূরে কোথাও, যেন কিছু খুঁজে ফেরে এখনো। হঠাৎ তুর্যের মনে পড়ে তহুরার গয়নার বাক্সের কথা। তার চোখ আচমকায় বড় হয়ে ওঠে। সে বলে ওঠে ধীরে, একটা কথা, তোহরার পুরোনো বাক্সে আমরা একটা পায়েল পেয়েছিলাম। বড়দাদা বলেছিলেন ওটা প্রকৃতির ছিল। তাহলে সেটা কি করে তোহরার কাছে পৌঁছালো? সার্থকী মুখ তুলেই থেমে যান, এরপর বলেন, সবটা বলা হলেও কিছু না, কিছু একটা না তো ছুটেই যায়। মৃত্যুর সময় পায়েলটা বর্দি ভাইয়ের পায়ে ছিল। শেষ কাজের সময় সবই তো খুলে রাখা হয়েছিল। তখন তুরাপা খুব আবদার করে পায়েল আর বর্দি ভাইয়ের হাতের কাঁচের এক মুঠো চুড়ি চেয়েছিলেন। আমি আর মানা করিনি। কোন ভাবনাও মস্তিষ্কে আসেনি। ওগুলি হয়তো যত্নে রেখেছিলেন তিনি। তুর্য ও হিয়া তখন কিছুই আর বলতে পারে না। তাদের চোখে জল নেই, কিন্তু হৃদয়ের ভেতর থমকে থাকে এক অজানা স্পন্দন। এতদিন যা তারা খুঁজছিল উত্তর, ইতিহাস, ভালোবাসা, মৃত্যু, সব যেন একত্রে এসে একটি বাক্যে দাঁড়িয়ে যায়।
সব শেষ, যা জানার তা জানা হয়ে গেছে। ঘরের কোণে যেন সময় দাঁড়িয়ে থাকে, ঘড়ির কাঁটা আর এগোয় না। একটি মৃত্যু পায়েলের মতো স্মৃতি পড়ে থাকে তাদের মাঝখানে, নিঃশব্দ, নিস্তব্ধ, অমলিন। ঘর জুড়ে তখন নিঃসার এক নিস্তব্ধতা, যেন কেউ শব্দ করলেই অতীত ভেঙে পড়বে। হিয়ার চোখে স্থির জল, সূর্যের চাহনিতে প্রশান্ত এক বিস্ময়। আর সাত্তকী বসে আছেন যেন এক স্মৃতির শান্ত সাধুর মতো, যার গল্প শেষ, কিন্তু যার নীরবতায় আরেকটি ইতিহাসের জন্ম দিতে পারে। একটু পরে খুব ধীরে সার্থকী মুখ তুলেন, কণ্ঠে কোমলতা, কিন্তু চোখে তীক্ষ্ণ এক প্রশ্নচিহ্ন। তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে তুর্য? আমাকে পাওয়া সহজ তো নয়, আমি তো নিজেকেই ভুলে গেছি বহুদিন। সূর্য তখন এক গভীর নিঃশ্বাস ফেলে, তার ঠোঁটে এক অদ্ভুত চমক, যেন বহুদিন গোপনে পুষে রাখা রহস্য এবার মুক্তি পেতে যাচ্ছে। সে বলল, নিউ মার্কেটে আপনার জ্যাঠামশাইয়ের যে সারের দোকানটা ছিল, সেটা থেকে প্রথম সূত্র মেনে যিনি সেই দোকান বিক্রি করেছিলেন তার নাম ছিল প্রদীপ সাহা। পৈতৃক সম্পত্তি হওয়ায় দোকানের মালিক দুজন ছিলেন, শিবনাথ সাহা এবং দেবনাথ সাহা। দলিল অনুসারে প্রদীপ সাহা ছিলেন শিবনাথ সাহার ছেলে, কিন্তু দোকানটা যখন বিক্রি হয় সেই কাগজপত্রে আরও দুজনের নাম ছিল, শঙ্খনীল সাহা এবং সুদীপ সাহা। আর সকলের ঠিকানাই কলকাতা। তবে সৌভাগ্যবশত আপনার স্বাক্ষর ছিল। আর ঠিক তখনই মনে হলো এই নামটা যেন একবার কোথাও পড়েছে, শুনেছে। এরপর মাথায় এলো তৌরাকিতে আপনার চিঠিতে যে নামটা ছিল সেটাও শঙ্খ। দুটো জায়গার হাতের লেখাও বেশ মিল লাগে আমার, তাই আমি আপনার লেখা আর দলিলের সই মেলাতে দিই। তথ্য যাচাই করার জন্য একজন প্রফেশনাল অনুসন্ধানকারীই নেই। সে মানুষটি নিশ্চিত করেন শঙ্খনীল সাহার সাথে চিঠির সংখ্যের লেখার ৯৮ ভাগ মিল। এছাড়া দলিলে আপনার নামের উপস্থিতি নিশ্চিত করছিল। আপনার প্রকৃতির পরিবারে কেউ হবেন, কিন্তু তখনও ধারণা করতে পারেনি আপনি সাত্তকী। আর এইভাবেই আপনার ঠিকানা খুঁজে বের করা। অবশ্য দুইভাবেই খোঁজ চালিয়েছিলাম। চিঠিতে দৌড়াকে আপনি যে ঠিকানাটা উল্লেখ করেছিলেন সেটা আপনাদের পুরনো বাড়ি ছিল। আমি সেখানেও চিঠি পাঠিয়েছিলাম। প্রথমত কোনো জবাব আসেনি, কিন্তু এরপর সেখান থেকে একজন চিঠির জবাব লেখেন। তিনি জানান যে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে অনেক আগে। সবকিছু মিলিয়ে বলতে পারেন অনেক খুঁজে খুঁজে আপনার ঠিকানা পাওয়া গেছে। সার্থকীর চোখ কুঁচকে যায়। তিনি সূর্যের এই গভীর বিচক্ষণতায় বেশ পুলকিত হন। সূর্যের বলার ধরন, বিশ্লেষণ, গভীরতা যেন তাকে অভিভূত করে। তার চোখে উঠে আসে স্বীকারোক্তি, উষ্ণ আলো, ঠিক সেই আলোর মতো যা দীর্ঘ অন্ধকারের পরে দেখা যায়। এতক্ষণ নিঃশব্দ শ্রোতা হয়ে বসে থাকা হিয়া একটু নড়ে বসে। তার চোখে দেখা যায় কুণ্ঠিত দ্বিধা, কিন্তু সেই কণ্ঠে ধীরে ভেসে আসে এক প্রশ্ন। আপনি বলেন প্রকৃতির মৃত্যু ৭১-এর শেষ দিকে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে। বড় দাদার বন্ধুদের ভাষ্যমতে তারা ৭৫-এ কলকাতায় প্রকৃতিকে দেখেছেন, তাও বিবাহিত। এটা কিভাবে? হিয়ার প্রশ্নে আবার যেন সব রহস্য ঘুরতে থাকে কক্ষের চারপাশে। সার্থকীর চোখে একটা গভীর ভাবনা উকি দেয়, তার গলায় খুব শান্ত ধীর সুর। তিনি বলেন, আমি বলতে পারছি না ঠিক, তবে এই ঘটনার দুটো ব্যাখ্যা হতে পারে। প্রথমত, রুশান ভাইয়ের বন্ধুরা হয়তো চাইতেন রুশান ভাই স্বাভাবিক জীবনে ফেরত আসুক, তাই বর্দি ভাইকে বিবাহিত বলে রুশান ভাইয়ের মন সারাতে চেয়েছেন। বর্দি ভাইকে প্রতারক প্রমাণ করে এরকম জিদ জাগিয়ে স্বাভাবিক করার চেষ্টা বোধ হয়। এসবে অবশ্য রুশান ভাইয়ের জন্য এক ধরনের বৈধ মুক্তি হলেও হতে পারত, যা দিয়ে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেত। তবে কেউ হয়তো বুঝতে পারেনি তা পাগলামি, গভীরতা, সকলের ভাবনার ঊর্ধ্বে। সার্থকীর বলাটা শেষ হলে আনমনে সামান্য হাসলেন, কিন্তু একটা বলার কথায় এরপর আবার বলেন, আর দ্বিতীয়টা, হয়তো তারা যাকে দেখেছেন সে ছোটদি ভাই, প্রকৃতি দিদির ছোট বোন প্রাচী। একেবারে বর্দি ভাইয়ের এক কার্বন কপি ছিলেন প্রাচী। চোখের রেখা, ঠোঁটের ঝাঁক, হাঁটার ধরন সব যেন বর্দি ভাইয়ের। অনেকেই, এমনকি পরিচিত আত্মীয় স্বজন পর্যন্ত প্রাচীকে দেখে হতবাক হয়ে যেতেন। আর বর্দি ভাই যখন মারা গেলেন, দেশের অবস্থা এমন ছিল যে সব কিছু সবাইকে জানানো যায়নি। তাছাড়া নতুন দেশে, নতুন ঠিকানায় অনেকের কাছে নতুন পরিচয় তৈরি হয়েছিল। এমন হয়েছে কেউ কেউ এসে প্রাচীকে দেখে প্রকৃতি ভেবে ফিরে গেছেন, আর আমরাও তাদের কাছে প্রকাশ করতে চাইনি বর্দি ভাইয়ের মৃত্যুর ব্যাপারটা। আসলে এতগুলো মৃত্যু যে
বলার মতো মানসিক শক্তি কারো ছিল না। সার্থকীর গলায় তখন নিঃসৃত হয়ে এক গভীর দীর্ঘশ্বাস। তুর্য কিছু একটা ভাবতে ভাবতে নিচু গলায় বলে, তাহলে 75-এর নারী মূর্তি পাঁচই হতে পারেন। সার্থকী একটুখানি হাসে। সে হাসি দুঃখের নরম স্মৃতিতে পাথর। হ্যাঁ, হতে পারেন, খুব ভালোভাবেই। আর চর্দি ভাইয়ের বিয়ে 72-এর দিকেই হয়ে গিয়েছিল। কথাগুলোর পর ঘরটা আবার নিস্তব্ধে ঢেকে যায়। হিয়ার মনে আর প্রশ্ন থাকে না। তুর্যও জানে এখন আর কিছু খুঁজে ফেরার নেই। তাদের সামনে ইতিহাসের দরজা খুলে গেছে, সব রহস্য উন্মোচিত। তবে কিছু রহস্য কি গোপন থাকাই বেশি সুন্দর নয় কি? এবার যেন তাদের চরম পরীক্ষা। এই জঘন্য নির্মম সত্য তারা কি করে আব্দুল রুশান মোহাম্মদের সামনে আনবেন? আদৌ কি এত সাহস আছে তাদের? সময় একটুখানি থেমে আবার ধীরে চলতে শুরু করে। তুর্য, হিয়া আর সার্থকী তিনজন যেন 3 প্রজন্মের প্রতিধ্বনি। একটি মাত্র গল্পের 3টি ভিন্ন অধ্যায়। সার্থকী হঠাৎ মৃদু হেসে বলেন, তোমাদের মতো দুজনকে পেয়ে জানো, অনেকদিন পর মনে হলো আমি কারোর কাছে নিজেকে খুলে বলতে পেরেছি। আর কিছু না হোক, একটা বোঝা যেন বুক থেকে নামলো। হালকা লাগছে। তোমাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞ। তারপর ধীরে টেবিলের সাইড থেকে একটা নোটবুক বের করেন। সেটার একটা পাতায় নম্বর আর ঠিকানা লিখে তুর্যের হাতে এগিয়ে দিয়ে বলেন, এই আমার কলকাতার নম্বর, নিজেরটা বাংলাদেশের। আর এখানে আমার বর্তমান ঠিকানা লেখা। তুমি যদি কখনো চাও যোগাযোগ রেখো। আর যদি পারো রুশান ভাইয়ের সঙ্গে একটা বারের জন্য শুধু দেখা করিয়ে দিও। সার্থকীর গলায় এবার একটা নরম কাঁপুনি। সেই কাঁপুনি স্মৃতির অথবা অপ্রকাশ কষ্টের। তুর্য তখন কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর যেন একটা সিদ্ধান্তে পৌঁছে বলে, আপনি আজকাল কবে ফ্রি আছেন? আসুন সময় করে, সবাই মিলে বসা যাবে। বাসা একটা ছোট ডিনারের আয়োজন করে, আশা করছি সেখানে সবাই থাকবে। ছোট দাদা এসছেন, অর্থাৎ আব্দুর রবিউল মোহাম্মদ। আর নিয়তিতে থাকলে মিনুর রহমানের সঙ্গে আপনার দেখা হবে। সার্থকীর চোখে তখন ভোরের আলোর মতো আশ্চর্য বিস্ময়। মুখে ফুটে উঠে এক অপ্রত্যাশিত হাসি, অন্তর্গত আনন্দের, আবার খানিকটা আশঙ্কার। তবু তিনি মাথা নোয়ান সম্মতির ইশারায়। তিনি বলেন, অবশ্যই আসবো আমি। কত যুগ কেটে গেছে, পুরনো ঢাকায় পা রাখি না। তার কণ্ঠস্বর সূর্যের রঙের মতো কোমল হয়ে ওঠে। সন্ধ্যা তখন শহরের শরীরে নেমে এসে এক নিঃশব্দ ও বিষণ্ণ কুয়াশার মতো। সার্থকীর অফিস ছেড়ে বেরিয়ে পড়ে তুর্য আর হিয়া। ঘড়িতে সময় তখন রাত ঠিক 8টা। রাস্তার আলো জ্বলে উঠলেও তাদের কোনো উজ্জ্বলতা নেই। যেন শহরের প্রতিটি বাতি আজ চোখ নামিয়ে নিঃশব্দে প্রহর গুনছে কারো স্মরণে। তুর্য আর হিয়া পাশাপাশি হাঁটে, কিন্তু কথাহীন। মাঝে মাঝে দু পায়ের ছায়া মিলে গিয়ে আবার আলাদা হয়ে যায়। একগুলো যেন তাদের মনের আশা, বিস্ময় আর বিষাদের তরঙ্গ। হিয়ার চোখ দুটো ভারী, কিন্তু কাঁদছে না। তার ভেতরের কষ্টটা যেন নিঃশব্দে হয়ে ঠাঁই নিয়েছে ঠোঁটের কোণায়। তার আঙ্গুলের ফাঁকে প্রকৃতির সেই অসমাপ্ত গল্প, অশ্রুত কান্না আর অসমাপ্ত বেঁচে থাকা, সব যেন হিয়ার বুকের মধ্যে পাথরের মতো জমে বসে আছে। তুর্য হিয়ার দিকে তাকায় মাঝে মাঝে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ পায় না। সে জানে এই মুহূর্তে কোনো কথাই যথেষ্ট নয়। সে বুঝতে পারে হিয়ার মনে ঠিক কিভাবে প্রকৃতির মৃত্যুটা একটা নিঃসহায় অসমাপ্তির মতো ধাক্কা দিচ্ছে। একটা অসময়ে অপ্রস্তুত বিদায়, যেটা কারো প্রাপ্য নয়। রাস্তার পাশের গাছগুলো হঠাৎ হাওয়ায় দুলে ওঠে। পাতার মধ্যে একটা ঝিরমির শব্দ হয়। একটা গল্পের পরিণতি মাথায় নিয়ে তারা যেন অতীতে থমকে যায়। হিয়া তখন হঠাৎ একটু থেমে দাঁড়ায়। তুর্যও থামে। সে আকাশের দিকে তাকায়, নির্বাক। সেখানে কোনো তারা নেই, কেবল ধোঁয়াটে এক শূন্যতা। ঠিক তখনই তুর্য তার হাতটা আলতো করে ধরে, নিঃশব্দে। এ যেন তুর্যের প্রথম স্পর্ধা, প্রথম স্পর্শ। হিয়ার জঞ্জালে ব্যস্ত মস্তিষ্কে যেন হঠাৎ অন্য এক অনুভূতিতে জমে ওঠে। তুর্য হিয়ার হাতটা একটু মজবুত করে ধরে ওর মুখোমুখি দাঁড়ায়। হিয়া নির্বাক তাকিয়ে থাকে শুধু। হিয়া, কিছু গল্প মহলের জন্য আর কিছু দাফন হয় স্বপ্নের পিরামিডে। তবে এইসব গল্পের ভাঁজে আমি মরিচিকার চরিত্র মাত্র। কাহিনীর রূপ বদলাতে সত্যি বেশি সময় লাগে না। কিছু মুহূর্তে বদলে যায় সমগ্র কাহিনীর ইতিহাস।
শুধু মুখোশগুলো খুলতে যত সময় দেরি। মুখোশ খুলে কাহিনী বদলায়, নতুন গল্প শুরু হয়। এটাই নিয়ম। আমি জানি প্রকৃতির বাস্তবতা এত সহজ গ্রহণযোগ্য নয়। আমাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকে সবগুলো জীবন বিধ্বস্ত। এদের জীবনের গল্পে কেউ পূর্ণতা পায়নি, অথচ গল্পটা পূর্ণতার হতেই পারত। এত এত অপূর্ণতার মাঝে আমি চাই না আরও একটা অপূর্ণতা যুক্ত হোক। এই শহরের রাস্তায় অনেক স্মারকলিপি এবং সড়ক আমাদের অচেনা। এমন হাজারো সন্ধ্যায় স্মৃতি করোনার অনুমতি দিবি? তুর্যের কথার মাঝেই আষাঢ়ের আকাশে মেঘ ঝরে পড়ল। হিয়া বৃষ্টির স্পর্শে ছুটতে চাইলেও আটকে রইল। তুর্যের হাতে নিবদ্ধ হাতটা বন্দিনী আরো গাঢ় হলো। হিয়া স্থির হলো। শহর ব্যস্ত নিজেদের গা বাঁচাতে। বৃষ্টির আচমকা হামলার রাস্তার তোলপাড় শুরু করলো। এই তোলপাড়ে দাঁড়িয়ে আছে এক প্রেমিক যুবক আর অষ্টাদশী তরুণী। হিয়া ঠিক বুঝে উঠতে পারল না তার সঙ্গে হচ্ছেটা কি। তুর্য হিয়ার এমন আচমক মুখভয় দেখে ওর হাতটা ধীরে ছেড়ে দেয়। সামান্য মৃদু হেসে বলল, আষাঢ়ে কৃষ্ণচূড়া দেখেছিস? একদম রক্তবর্ণ হয়। তোকে যেদিন আদরের হৃদস্পন্দনের সমাচার শোনাবো, সেদিন মনে করে কত মানব। এত বেশি রুক্ষতা মানাচ্ছে না। হিয়া অপলক শুধু তাকিয়ে থাকে। শব্দরা যেন তাকে ছেড়ে অনেক দূরে পৌঁছে গেছে। তাদের ঘরে ফেরার সময় পেরোচ্ছে। তুর্য এবার একটা সিএনজি ডাকে। সিএনজির ছাদে টপ টপ করে বৃষ্টি পড়ছে। চারপাশে শহরের কোলাহল ধুয়ে যাচ্ছে আষাঢ়ের জলধারায়। একটানা এই সাদা শব্দের ভেতর তুর্য আর হিয়া উঠে বসে সিএনজিতে। তুর্য জানালার বাইরে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলে, আজকের এই সত্যতা, এই সাক্ষাৎ, এগুলো যেন আপাতত কারো কাছে না যায়। এই ভয়ঙ্কর বিষয়টা বড় দাদাকে জানালে আমরা সবকিছু সামলে উঠতে পারবে না। বুঝতে পারছিস, মানুষটা তার সমগ্র জীবন প্রকৃতির অপেক্ষা কাটিয়েছেন। এই সত্যতা এক মুহূর্তের মাঝে সকল অপেক্ষাকে মিথ্যে করে দিতে পারে। তাছাড়া রহস্য আসলে কতটুকু খুলেছে সেটা এখন সময়ের বিচার। হিয়া শুধু চুপ করে শুনে, তারপর ধীরে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি করতে চাইছেন তুর্য ভাই? তুর্য এবার স্থির চোখে হিয়ার দিকে তাকায়। তার কণ্ঠে তখন সিদ্ধান্তের দৃঢ়তা, আবার কোথাও এক নরম আবেগের রেখা। সে বলে, আমি কালকেই দাদিকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করছি। সত্য কি শুধু ইতিহাস নয়, উনি উত্তর। আর আমি চাই 3 ভাই বোন একেবারে একসাথে ওনার সামনে দাঁড়াক। অতীতটা খুলে যায়। সত্যি বলতে আর কত লোক চড়ে, আর কতটা সত্যি খণ্ডিত রেখে মানুষটা বাঁচবে। হিয়ার চোখ আবারও ভিজে উঠল। খুব জোরানো গলায় বলল, সত্যিটা আমিই মেনে নিতে পারছি না। বড় দাদা কি করে মানবেন? সব থেকে কষ্ট লাগছে এটা ভেবে যে নিজের ভাই বোন পরিবার তারাই যদি ধোঁকা দেয়, তবে মানুষ বিশ্বাস করবে কাকে? কারো কি বড় দাদার প্রতি মায়া হলো না? একবার সত্যিটা সব জানাতেই পারতো। মানুষেরা তো কখনো মৃত মানুষের জন্য অপেক্ষা করে না, সব অপেক্ষা তো জীবিত মানুষের জন্য। সিএনজির আলো লাল আর সবুজ বাতির ছায়া ছুঁয়ে ছুঁয়ে চলছে। তুর্য হিয়ার কথার কোনো প্রত্যুত্তর করে না। হিয়ার মুখেও আর কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের মধ্যে যেন এক অশান্ত ঝড়। তার ছোট্ট মস্তিষ্কে প্রচণ্ড ব্যথিত। সে তো সেই কবেই প্রকৃতিকে নিজের মাঝে সমিয়ে নিয়েছিল। কিছুতেই যেন প্রকৃতির এমন পরিণতি মেনে নিতে পারছে না সে। ও জানতে চায় ডায়েরির শেষ পৃষ্ঠাগুলোতে আদৌ কি ছিল। কেন এত দুর্ভাগ্য? কেন সব পাপ তাদের? কেন কেন আর কেন? তবে উত্তর নেই। তুর্য জানে হিয়ার এমন তোলপাড়, তাই বোধহয় নিজের অনুভূতির একটা আংশিক উপস্থাপনের মাধ্যমে ওর মস্তিষ্ককে অন্য ভাবনায় আকৃষ্ট করতে চেয়েছিল। তবে সে এক প্রকার ব্যর্থ। বৃষ্টির শব্দ আর সড়কের জলে ছপছপে ছন্দে মিলিয়ে যাচ্ছে তাদের অব্যক্ত তোলপাড়। হিয়া জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে এক বিষণ্ণ দৃঢ়তা। সিএনজি তখন শান্ত নগরীর অলিগলি পেরিয়ে পুরান ঢাকার পথে এগিয়ে চলছে। আষাঢ়ের বৃষ্টিতে শহর ধুয়ে যাচ্ছে এক ধুলোয় ধোয়া স্বপ্নের মতো। চারপাশে জলজলে ল্যাম্পপোস্টের আলো জলে গায়ে পড়ে গলে পড়ছে রঙিন ছায়ায়। তুর্য একবার হাত ঘড়ির দিকে তাকাতেই গিয়েই চমকে যায়। তার কপালে ভাঁজ পড়ে। সময় রাত 8:30। পকেট থেকে ফোনটা খুব দ্রুত বের করে।
পর্দায় আলো জ্বলে ওঠে, আর তখনই তার চোখ বড় বড় হয়ে যায়, কপালে ভাঁজগুলো আরো স্পষ্ট হয়। সে মৃদুস্বরে বলে, 55টা মিসড কল। মিম 55 পর কল করেছে। ফোনটা মিউট ছিল, একবারও টের পায়নি। তার কণ্ঠে অনুশোচনার ঝলক স্পষ্ট। এই দৃশ্য দেখে হিয়া হঠাৎ তার অন্য জগৎ থেকে জেগে ওঠে। সে নিজের ব্যাগে হাত ঢুকিয়ে ব্যস্তভাবে ফোনটা খুঁজে বের করে। ফোন হাতে নিয়েই দেখে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। হিয়া একটা চাপা হাঁপ ছাড়ে। উফ, তাড়াহুড়া করে ফোন অন করে। কয়েক সেকেন্ড যেতেই পর্দায় জ্বলে ওঠে। ফোন অন হতেই একসঙ্গে বেশ কয়েকটা মেসেজের নোটিফিকেশনের ঢল নামে স্ক্রিনে। হিয়া তড়িঘড়ি মিমকে কল ব্যাক করে। ওপাশে ফোন ধরতেই শুরু হয় ঝড়। মিম চেঁচিয়ে ওঠে, তুই পাগল নাকি হিয়া? কোথায় তুই? এতক্ষণ ধরে তোকে খুঁজে মরছি। আমি রেস্টুরেন্টে বসে আছি। অতিমাত্রায় বৃষ্টি শুরু হওয়ায় বাইরে বের হতে পারছি না। মিস দাদা 6-7 বার খোঁজ করে ফেলেছে। তোর ফোন বন্ধ। আমি কি বলবো সবাইকে? মিথ্যে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে আমার। হিয়া বিস্ময়ে মুখ টিপে হাসে। মিমের বিরক্তিতে ভরা চিন্তিত কণ্ঠে একটুখানি শান্তির স্বরও আছে। তার রাগ যেন হিয়ার উপর চেঁচানোর জন্যই আটকে ছিল। হিয়া মিমের এমন ব্যবহারের সাথে পরিচিত। সে নিচু গলায় বলে, তুই একটু বস, আমরা আসছি। খুব বেশি দেরি হবে না, একদম কাছাকাছি। ওপাশ থেকে মিমের বিরক্তি কিছুটা গলে যায় হিয়ার কণ্ঠে। একটা দীর্ঘশ্বাস শোনা যায়। মিনিট 5 পর সিএনজি মিমের দেওয়া রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি তখনও তার হিংস্রতা দেখাতে ব্যস্ত। ভিজে শহরের চেনা ঠিকানায় ক্লান্ত তারা স্মৃতি বয়ে ফিরে এসেছে যেন। চারিদিকে নিয়ম অনুযায়ী মিম আর হিয়া আগে বাড়িতে ঢুকে। সূর্য অপেক্ষা করে সময় যাবার। তারা বাড়িতে ঢুকতেই বাইরের ঘন বর্ষণের থেকেও কড়া বর্ষণ বসে যায় হিয়া আর মিমের উপরে। আব্দুল রবিউল মুহাম্মদ শাসনের বাঁধন ছাড়া শব্দ নিক্ষেপ করতে থাকেন লম্বা সময়। তবে হিয়ার এমন কাকভেজা রূপ দেখে যেই না থামতে যাবে, সূর্য ঠিক তখনই প্রবেশ করে একেবারে চুপচুপে ভিজে। সবার চোখ একসঙ্গে তার দিকে ঘুরে যায়। আব্দুল রবিউল মুহাম্মদ একটু চমকে ওঠেন অপ্রত্যাশিত সূর্যকে দেখে। সূর্য সালাম দেয় শুধু, আরও কিছু বলতে যাবে তার আগেই আব্দুল রুশান মুহাম্মদ নরম হেসে আব্দুল রবিউল মুহাম্মদকে বলেন, তোমাকে বলা হয়নি, সূর্য গত রাতেই এসেছে। ওর বিশ্ববিদ্যালয়ে একটা প্রজেক্টে কাজ করতে এমার্জেন্সি আসা। আব্দুল রুশান মুহাম্মদের কণ্ঠস্বর শান্ত, স্বাভাবিক ও দৃঢ়, যেন সমস্ত অশান্তিকে দুধারে সরিয়ে মাঝখানে নিরাপদ একটা পথ তৈরি করে দিচ্ছে। নিজের ভাইয়ের থেকে গোপন করে নেন সূর্যের আগমনের কারণ। আব্দুল রবিউল মুহাম্মদ আর কিছু বলেন না। মিম হিয়া আর সময় নষ্ট না করে দ্রুত তাদের ঘরের দিকে এগোয়। হিয়ার মনের ভেতর এক বিশাল ঝড় চলছে। সে ঘরে গিয়ে এক মুহূর্ত সময় না নিয়ে একেবারে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে। মিম চুপচাপ দেখে, তার চোখে বিস্ময়। হিয়ার এমন হঠাৎ তাড়াহুড়া সাধারণত হয় না। তার চলার ভঙ্গিতে যেন কেউ পালিয়ে যাচ্ছে নাকি নিজের ভেতরে ফিরে যাচ্ছে। ওয়াশরুমের দরজা বন্ধ হতে না হতেই শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায় হিয়া। ঝাঁঝালো ঠান্ডা জলের ধারায় সারা শরীর ভিজে যায়, কিন্তু সেই জলের চেয়েও বেশি কিছু ঝরতে থাকে তার ভেতর থেকে। মুখ নিচু করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, আর জলের শব্দের নিচে চাপা পড়ে যায় তার গলার কান্না। শাওয়ারের নিচে সে যেন নিজের ভেতরের সমস্ত অনুভূতি ধুয়ে ফেলতে চায়, স্মৃতি, বিশ্বাস, সত্যতা সব। সময় গড়িয়ে যায়। অনেকটা সময় পার হলে মিম ওয়াশরুমের দরজায় হালকা কড়া নাড়ে। হিয়া, আর কত গোসল করবি? পুরো ট্যাঙ্কির পানি শেষ করে বের হবি নাকি? ঠিক আছিস তুই? মিমের কথায় ভেতর থেকে শাওয়ারের শব্দ থেমে যায়। কিছুক্ষণ পরে দরজা খুলে হিয়া। এই ঠান্ডা পানিতে লম্বা সময় ভিজে তার শুভ্র শরীর তুষারের মতো আরো বেশি শুভ্র হয়ে উঠেছে। হিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ঘরের আয়নার সামনে এসে পড়ে। তার ভেজা লম্বা চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে, চোখ লাল আরো ফুলে গেছে। সে শুধু একধানে তাকিয়ে থাকে সেই আয়নার দিকে, কিন্তু সে নিজের মুখ দেখতে
পায় না। আয়নার কাচের ভেতর এক নিস্পন্দন বিধ্বস্ত মুখ, ঠিক প্রকৃতির মুখভয় ভেসে উঠেছে। একই রকম ভেজা চুল, একই রক্তাক্ত চোখ আর নিরুত্তর এক অসীম শোক। মিম আস্তে আস্তে এসে পাশে বসে, হিয়ার কাঁধে টাওয়ালের রাখে, চুলের ভেজা পানি মুছে দেয় নিজ হাতে। তার মুখে এখন আর কোনো প্রশ্ন নেই, শুধু উদ্বিগ্ন নীরবতা। তবুও সে ধীরে জিজ্ঞেস করে। হিয়া কিছু বলে না, বরং আচমকা মিমকে শক্ত করে জড়িয়ে ধরে, তার কাঁধে মুখ গুজে হাউমাউ করে কেঁদে ওঠে। এমন কান্না যা কোনো শব্দে বলা যায় না। এই কান্নাটাই যেন এতক্ষণ তার ভেতরে জমেছিল। মিম হকচকিত হয়ে পড়ে, তারপর নিজেও জড়িয়ে ধরে হিয়াকে। বেশ কিছুক্ষণ পর হিয়ার কাপা কণ্ঠে ভেঙে ভেঙে বেরিয়ে আসে সব কথা। সার্থকীর মুখে শোনা ইতিহাস, প্রকৃতির জীবন মৃত্যু, চিঠির কথা, ঝুমকা, প্রাচী, 1971 সহ তহুরার নীরবতা, একেবারে পুঙ্খাপুঙ্খভাবে সবটা বর্ণনা করে সে। সবটা বলে হিয়া যেন একেবারে নিঃশেষ হয়ে যায়। চোখে আর জল নেই, মুখে আর ভাষা নেই, শুধু বুকের ভেতর এক ভাঙ্গাচোরা উপকূল। মিম নিজেও স্তব্ধ, শুধু তার চাহনিতে থাকে এক অভাবনীয় বিস্ময়। তার নিজের চোখেও জলে ভিজে গেছে, সে নিজেও যেন মেনে নিতে পারছে না এই কঠিন সত্য। এই ঘটনার সঙ্গে সেও তো প্রথম থেকেই জড়িত। সে নিজের চোখে দেখেছে আব্দুল রুশান মোহাম্মদের প্রকৃতির প্রতি তাজা অনুভূতি। রহস্য হয়তো রহস্যের মতোই মাটি চাপা থাকাটাই শ্রেয়। রহস্য ভাঙলে কিছুই আর আগের মতো থাকে না। আর এই রহস্যের পেছনের অপরাধী তো অনেকেই, নিজের আপন রক্ত। একটা মানুষ নিজের রক্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কি করে? রাতটা তখন নিস্তব্ধ, এক অনুচ্ছাদিত ভারে ঢাকা। ছাদের ছাউনিতে বৃষ্টির শেষ সুর টুপটাপ বাজছে। খাবারের টেবিলেও অনুপস্থিত হিয়া। বারংবার সকলে ডেকে গেলেও এক গাঢ় ঘুমের অভিনয়ে সকলকে তাড়াতে সক্ষম সে। তবে হিয়া ঠিক বুঝে উঠতে পারছে না তার শরীরটা বেশি ভারী নাকি মনটা। আব্দুল রুশান মুহাম্মদের সম্মুখীন হতে চাইছে না হিয়া কোনোভাবেই। হিয়ার মনের স্তব্ধ অনুভূতিটা বলছে তিনি একবার হিয়ার দিকে তাকালেই জেনে যাবেন সকল সত্য। হিয়া লুকাতে পারবে না এত বড় বাস্তবতা, এই দ্বিধা, এই অনিচ্ছতা, এই আত্মদেহের। হিয়ার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। রাতে যখন ঘরের আলো নিভে যায় তখন হিয়ার শরীর থেকে তাপ ছড়াতে থাকে। প্রচণ্ড জ্বর এসে তাকে একেবারে কাবু করে দেয়। ঠোঁট শুকিয়ে যায়, কপাল জ্বলতে থাকে। সে নিজেও বুঝে ওঠে না ঠিক কতটা কাঁপছে। মাথার মধ্যে যেন কেউ গলিত সীসা ঢেলে দিচ্ছে। মিম এসে দেখে হিয়ার ঠোঁট ফ্যাকাশে, গাল জ্বলছে। চাদর সরিয়ে দেখে শরীরটা একেবারে গরম। সঙ্গে সঙ্গে জলপট্টি আনে, গা মুছিয়ে দেয়, ঔষধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু হিয়ার ঠোঁট নড়ে না। একবার চোখ মেলে আবার বন্ধ করে দেয়। মিম তখন এক মুহূর্ত থামে। কাকে ডেকে জ্বর সামলাবে এখন? এত রাতে মা নেই, ডাক্তার নেই, আছেন বৃদ্ধ দুজন মানুষ। আর থাকে কে? একবার ভেবে উঠে তুর্যের কথা, হাত কাঁপে, তাও ফোনটা হাতে তুলে। কিছু না ভেবে শুধু একটা কল করে। তুর্য ফোন ধরেই শোনে মিমের কণ্ঠে আতঙ্কের ধাক্কা। হিয়ার প্রচণ্ড জ্বর, কিছুতেই কমছে না। প্লিজ ভাইয়া, তুমি একটু এসে দেখো না। সেই কথা শোনা মাত্রই তুর্য দ্রুত ছুটে আসে। মিম দরজা খুলেই রেখেছিল, তবে তুর্য দাঁড়িয়ে পড়ে হিয়ার ঘরের দরজার সামনে। এই ঘরটা সে কখনোই পেরোয়নি, কোনো কারণেই নয়, কোনো সুযোগেও নয়। এই পর্যন্ত এই বাড়িতে যতবার এসেছে হিয়ার ঘর যেন ছিল একটা অসম্পর্কিত অঞ্চল। কিন্তু আজ এক অপ্রত্যাশিত প্রয়োজনীয়তা। তুর্য কিছুক্ষণ থমকে দাঁড়ায়। তার ভেতরে একটা দ্বিধা, একটা কুয়াশা নিয়ে সে জোর করে ভেতরে পা রাখে। ঘরটা নিস্তব্ধ। হালকা টেবিল ল্যাম্পের আলোয় হিয়ার মুখ দেখা যায়। প্রীতাপ ক্লান্ত নিঃশেষ, চোখ বন্ধ, ঠোঁট নীলছে। তুর্য আস্তে এসে পাশে বসে। মিম হাতে জলপট্টি এগিয়ে দেয়। তুর্য খুব ধীরে, একেবারে স্নেহ ভরে জলপট্টিটা কপালে রেখে দেয়। সে এবার প্রথমবারের মতো হিয়ার এত কাছ থেকে তাকিয়ে দেখে এমনভাবে, যেমনটা কখনো করেনি। কোনো প্রেমিকের চোখে নয়, না কোনো সম্পর্কের চোখে, শুধু দেখে একটা নিরুষ্ক ভরসার মতো করে।
হিয়ার ঠোঁট অল্প নড়ে, একটা অস্পষ্ট শব্দ বেরোয়। প্রকৃতি। তুর্যের মুখে তখন এক গভীর নরমতা। সে ফিসফিস করে, শান্ত থাকো, কাল আমরা সব দেখব, ঠিক করে দেবো সব কিছু। তুমি শুধু একটু ভালো ওঠো, আমরা আছি তোমার পাশে। মিম এক রাশ চিন্তা নিয়ে ঠায় বসা, একটু আড়ষ্ট নিয়ে সে বলে, হিয়া কোনোভাবে প্রকৃতির অস্বাভাবিক অসমাপ্ততা মেনে নিতে পারছে না। ঘরে ঢুকেই কম করে হলেও ঘণ্টাখানেক শাওয়ারে ভিজেছে। তুর্য খুব শান্ত স্বরে বলে, আমার ধারণা ছিল এসব ঘটনাটা যে এরকম হবে, এটা জানলে কখনোই হিয়াকে নিয়ে যেতাম না আমি। বেশ কিছু সময় নীরবতা চলে। মিম একবার ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া, কালকে সত্যি কি সাত্তু এ বাড়িতে আসবেন? তুর্য মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হুম। মিম আবার প্রশ্ন করে, আর দাদি? তুর্য বলে, আলিফের সঙ্গে কথা হয়েছে আমার, কাল সকালে আলিফ আর দাদি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। মিম অবাক হয়ে জিজ্ঞেস করে,